প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, ঈদের পরে আজ আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। তোমরা জানো ঈদের আগে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের উপর একটা ক্লাস নিয়েছিলাম। অর্থাৎ আজ আমার এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই সাধারণ কিছু ধারণা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা মূল পাঠে যাব। তো তোমরা আমার কথাগুলো ভালো করে খেয়াল করো। তো দেখো, তো তোমরা জানো, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, খেয়াল করো, আমার কথাটা খেয়াল করো, আমি বলছি। তো তোমরা জানো পরমাণুর গঠন হলো এরকম। পরমাণুর একটা কেন্দ্র থাকে, এই কেন্দ্রকে বলা হয় কি কি বলা হয়? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, তাই না? নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। এখন নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন স্তরে স্তরে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান থাকে। কোনটা প্রথম স্তরে, কোনটা দ্বিতীয় স্তরে, কোনটা তৃতীয় স্তরে, বিভিন্ন স্তরে ইলেকট্রন গুলো থাকে। এখন এই যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে কেন? কারণ নিউক্লিয়াস গুলো ইলেকট্রন গুলোকে একটা নির্দিষ্ট আকর্ষণ বলে তাদেরকে আটকে ধরে রাখে। কিভাবে? ইলেকট্রন গুলো হচ্ছে মাইনাস চার্জযুক্ত আর নিউক্লিয়াস হচ্ছে প্লাস চার্জযুক্ত। এই বিপরীতধর্মী চার্জের আকর্ষণের ফলে এরা নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে, তাই না? তাই তো? হ্যাঁ, এরা নিউক্লিয়াসের সাথে এভাবে আবদ্ধ থাকে। এখন যদি এই ইলেকট্রন গুলোকে আমরা এমন একটা শক্তি দিতে পারি যে শক্তির পরিমাণ হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ শক্তির পরিমাণের সমান। খেয়াল করো আমার কথাটা। যদি এই ইলেকট্রন গুলোকে, সেটা যেভাবেই হোক, তাপ দিয়ে হোক, আলো দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, ইলেকট্রন গুলোকে যদি আমরা এমন পরিমাণ শক্তি দিতে পারি যে শক্তির পরিমাণটা হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রন গুলোকে যে শক্তিতে আটকে ধরে রেখেছে সেই শক্তির পরিমাণ, সেই শক্তির সমান, তখন কি হবে? ইলেকট্রন গুলো নিশ্চয়ই নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে, তাই না? কারণ তখন আর ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস আটকে ধরে রাখতে পারবে না। আচ্ছা, তো এইভাবে এই যে ইলেকট্রন গুলোকে মুক্ত করা যায় কিভাবে? অনেকভাবে করা যেতে পারে। তার মধ্যে যেমন আলো যদি তাদের উপর ফেলা হয়, যদি ওই পরমাণুটার উপরে আমরা এমন শক্তি বিশিষ্ট আলো ফেললাম যে আলোর শক্তির পরিমাণ হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ শক্তি, ওই আকর্ষণ শক্তির সমান পরিমাণ, তখন কি হবে? ওই আলোক শক্তিটা ইলেকট্রনকে যদি দিয়ে দেওয়া হয়, ইলেকট্রন ওই শক্তিটা নিয়ে নিউক্লিয়াস থেকে বের হয়ে আসবে, তাই না? ওই শক্তিটা নিয়ে ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে বের হয়ে আসবে, অর্থাৎ ইলেকট্রন গুলো ওই পরমাণু থেকে মুক্ত হবে। আর যদি আমরা এমন পরিমাণ শক্তি দেই যে শক্তির পরিমাণটা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ শক্তি তার চেয়ে বেশি, তখন তো অবশ্যই ইলেকট্রন গুলো ওই নিউক্লিয়াস থেকে মুক্ত হবে। তো তখন কি হবে? ওই ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে মুক্ত হয়ে তাদের শক্তি যেহেতু ওই আকর্ষণ শক্তি চেয়ে বেশি হয়ে গেছে, ফলে তারা ওইখান থেকে মুক্ত হয়ে তখন তারা চলাচল করবে। ইলেকট্রন গুলো তখন চলাচল করবে, ওই ধাতুর মধ্যেই ইলেকট্রন গুলো তখন চলাচল করতে থাকবে। তো ইলেকট্রন গুলো যখন চলাচল করবে, তো আমরা জানি যে ইলেকট্রনের চলাচল বা ইলেকট্রনের গতি মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ। ইলেকট্রনের চলাচলের ফলেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি না যে যথেষ্ট পরিমাণ শক্তি বিশিষ্ট আলো যদি ওই ধাতুতে ফেলা হয়, যেই ধাতুর ইলেকট্রন গুলোর সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল তার চাইতে আপতিত আলোর শক্তির পরিমাণ যদি বেশি হয়, তখন ওই ইলেকট্রন গুলো তখন ওই ধাতুর মধ্যে চলাচল করবে, অর্থাৎ একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে, তাই বলা যায় না? আচ্ছা, তাহলে এরকম হবে। এই যে তড়িৎ প্রবাহ, এটা পাওয়া যাচ্ছে আলো
কোন একটা ধাতব পৃষ্ঠে পড়ার ফলে আলোকে বলা হচ্ছে ফটো, আর তড়িৎ প্রবাহ এই জন্য এটাকে বলা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। তড়িৎ ক্রিয়া। গুড, ফটো তড়িৎ ক্রিয়া, এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। তড়িৎ ক্রিয়া। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। তো তোমরা আলোচনার বিষয়টা, মূল বিষয়টা লিখে নাও, ফটো তড়িৎ ক্রিয়া। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। আচ্ছা, তাহলে এই সংক্রান্ত আমি তোমাদের কয়েকটা ছবি দেখাতে চাই, তোমরা ছবিগুলো আমার সাথে লক্ষ্য করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে কি দেখানো হয়েছে, এই যে হলুদ রঙের একটা, স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা, আবার দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে তো স্যার, আমারটা তো আসে না। আচ্ছা, এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ? না স্যার, আমারটা তো দেখা যাচ্ছে না। তাহলে দাঁড়াও, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে দেখো, যেটা বলছিলাম যে একগুচ্ছ আলোকরশ্মি, এই যে হলুদ রঙের দেখানো হয়েছে, একগুচ্ছ আলোকরশ্মি এই যে একটা ধাতু, এই ধাতুর উপর এসে পড়লো। তো আমরা জানি যে ধাতু বা যে কোনো পদার্থের মধ্যে ওই বিভিন্ন স্তরে স্তরে, একটু আগে দেখালাম, ইলেকট্রন গুলো অবস্থান করে। যদি এই আপতিত আলোর শক্তিটা, যেই শক্তি দিয়ে নিউক্লিয়াসটা ইলেকট্রন গুলোকে আকর্ষণ করে ধরে রাখে, তার চাইতে আপতিত আলোর শক্তি বেশি হয়, তখন কি হবে, ওই ধাতু থেকে ইলেকট্রন গুলো মুক্ত হয়ে বের হয়ে আসবে, এসে তখন ওই ধাতুর ভিতর চলাচল করবে, ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই যে দেখো, গোল দিয়ে ভিতরে মাইনাস চিহ্ন দিয়ে ইলেকট্রন গুলো দেখানো হয়েছে, এবং এখানে বোঝানো হচ্ছে যে আলো পড়ার ফলে ইলেকট্রন গুলো নিউক্লিয়াস থেকে বের হয়ে আসলো এবং তারা চলাচল করা শুরু করলো, অর্থাৎ তড়িৎ প্রবাহ সৃষ্টি করলো। আলো পড়ার ফলেই এই তড়িৎ প্রবাহটা পাওয়া যাচ্ছে, সেই জন্যই এই ঘটনাটাকে বলা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? ফটো তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়া। আচ্ছা, তাহলে পরের চিত্রটা দেখো। পরের চিত্রে আমি ওই যে পরমাণু গঠন দিয়ে যেটা দেখিয়েছিলাম সেটাই দেখানো হচ্ছে। এখানে এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আমরা জানি যে আলো এক প্রকার তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেইটা এসে এই যে এখানে দেখো একটা ইলেকট্রনকে গিয়ে আঘাত করলো, এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা অর্থাৎ আলো, সেটা এসে এই ইলেকট্রনটাকে আঘাত করলো। তো যদি ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি যথেষ্ট বেশি হয়, তাহলে কি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হয়ে ওই ইলেকট্রনটা বের হয়ে আসবে এবং সেটা চলাচল করবে। এই যে যে ইলেকট্রনটা আলো প্রভাবে ওই নিউক্লিয়াস থেকে মুক্ত হয়ে বের হয়ে আসলো, সেই ইলেকট্রনটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন ওখান থেকে মুক্ত হলো এবং সেটাই তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে। এই ফটো ইলেকট্রনটাই তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। ঠিক আছে? তাহলে আমরা এই সংক্রান্ত কয়েকটা বিষয় আর একটু ভালো করে বুঝে নেই, তারপরে আমরা আরো দু একটা চিত্র দেখব। তো তোমরা খেয়াল করো, আমি এই দু একটা সমীকরণ দেখাবো তোমাদেরকে। তো আমরা বারবার একটা কথা বলেছি যে কোন একটা পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত হতে গেলে ওই আপতিত ফোটন বা আপতিত আলোর একটা সর্বনিম্ন শক্তি থাকা দরকার, যে শক্তিটা হচ্ছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন গুলোকে কেবলমাত্র মুক্ত করবে। এই সর্বনিম্ন যে শক্তি, সেই সর্বনিম্ন শক্তিকে বলা হয় কার্যপেক্ষক। কার্যাপেক্ষক, রাইট? এই সর্বনিম্ন শক্তিকে বলা হয় কার্যাপেক্ষক, যাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। সর্বনিম্ন শক্তি, সেটাকে বলা হচ্ছে কার্যাপেক্ষক, এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এই কার্যাপেক্ষকের মান এক একটা ধাতুর বেলাতে এক এক রকম। কোন ধাতুর বেলাতে কার্যাপেক্ষকের মান
অনেক বেশি, কোনোটার বেলাতে কম। সাধারণ যে ধাতুগুলো আমরা ব্যবহার করি যেমন লোহা, পিতল, তামা, এইসব ধাতুগুলোর বেলাতে কার্যাপেক্ষকের মান অনেক বেশি। আমরা যে সাধারণ দৃশ্যমান আলো, যে আলোগুলো আমরা দেখতে পাই, সেটা একটা বাল্বের আলো হোক বা সূর্যের আলো হোক, এই আলোর যে শক্তি তার চাইতেও সাধারণ ধাতুগুলোর কার্যাপেক্ষকের মান অনেক বেশি। ফলে কি হয়, একটা লোহার খণ্ড এর উপরে যদি সাধারণ আলো এসে পড়ে তাহলে কিন্তু তা থেকে ইলেকট্রন মুক্ত হবে না। কারণ কি, লোহার বেলাতে কার্যাপেক্ষকের মান সাধারণ আলোর যে শক্তি তার চাইতে অনেক বেশি। ফলে লোহা থেকে কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনাটা ঘটে না। সাধারণ ধাতুগুলোর বেলাতে সাধারণত ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনাটা ঘটে না। কোন ধাতুগুলোর বেলাতে ঘটে সেগুলো আমরা আলোচনা করবো এখন। ক্ষার ধাতু, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো ক্ষার ধাতু, যারা কিনা পর্যায় সারণীর গ্রুপ 1 এ অবস্থিত, ওই ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তো দুই একটা ক্ষার ধাতুর নাম বলতে পারবে তোমরা? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম। পটাশিয়াম, লিথিয়াম, রাইট। এগুলো হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 1 এর ধাতু। এই ক্ষার ধাতুগুলোর বেলাতে কার্যাপেক্ষকের মান হচ্ছে অনেক কম। কিরকম, আমরা যে দৃশ্যমান আলো ব্যবহার করি, যে আলোগুলো আমরা দেখতে পাই, ওই আলো ওই ধাতুগুলোর উপরে, ক্ষার ধাতুগুলোর উপরে ফেলা হলে তখন তা থেকে সহজেই ইলেকট্রন মুক্ত হয়, অর্থাৎ তাদের বেলাতে কার্যাপেক্ষকের মান অনেক কম। সেই ধাতুগুলো হলো লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এই ধাতুগুলো। এই জন্য ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনাটা ঘটানোর জন্য এই সাধারণত এই ধাতুগুলোই ব্যবহার করা হয়, এই ধাতুগুলোই সাধারণত ব্যবহার করা হয়। তো এদের কার্যাপেক্ষকের মান অনেক কম। আচ্ছা, তো কার্যাপেক্ষকের জন্য একটা সূত্র আছে, আমরা সূত্রটাকে আলোচনা করি। কার্যাপেক্ষক W = H নিউ নট। আচ্ছা, এখানে কোনটা কি সেটা আমি বলে নেই। এখানে H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এখানে H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান হলো, দেখো লিখেছি আমি, তোমরা লিখে নিও। H হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মান হলো 6.63 × 10⁻34, একক হলো জুল সেকেন্ড। জুল সেকেন্ড, এটা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। আর নিউ নট হচ্ছে সর্বনিম্ন শক্তি সম্পন্ন যে আলো কোনো ধাতুর উপর পড়লে তা থেকে ইলেকট্রন মুক্ত হয়, সেই সর্বনিম্ন কম্পাঙ্ক, সেই সর্বনিম্ন শক্তি সম্পন্ন আলোর কম্পাঙ্ক হচ্ছে নিউ নট। সর্বনিম্ন শক্তি সম্পন্ন আলো যার প্রভাবে কোন একটা ধাতু থেকে ইলেকট্রন মুক্ত হবে, সেই সর্বনিম্ন শক্তি সম্পন্ন আলোর কম্পাঙ্ককে বলা হচ্ছে নিউ নট, যার নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক। এটার নাম কি? সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক নিউ নট। তো চিহ্নটা কেমন, তোমরা চিহ্নটা দেখো, কম্পাঙ্ককে তোমরা জানো, এর আগে পড়েছো যে কম্পাঙ্ককে F দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু আলোর কম্পাঙ্ক অন্য যে কোনো বস্তুর কম্পাঙ্কের তুলনায় অনেক অনেক বেশি। এই জন্য আলোর কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করা হয়। নিউ চিহ্নটা দেখতে অনেকটা কেমন, বাংলা নয়ের মতন, যে তোমরা লেখো বাংলা নয়, শুধু নয়ের শূন্যতা দিবা না, তাহলেই নিউ হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয়, আলোর বেগও যেহেতু অনেক বেশি, এই জন্য আলোর বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয় না, কি দিয়ে প্রকাশ করা হয়? সি দিয়ে। আলোর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করে দেখো, যদি আমরা সাধারণ সূত্র অনুযায়ী V = F ল্যামডা, এখান থেকে যদি F লিখতে চাই তাহলে F সমান কি হবে? V/ল্যামডা। রাইট। তাহলে এই সূত্রের মতন করে মিল রেখে এই নিউ নটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? C/ল্যামডা নট লিখতে পারি না? C/ল্যামডা নট। আচ্ছা, এখানে নিউ নট সেটা হলো সূচন কম্পাঙ্ক। তাহলে ওই সূচন কম্পাঙ্ক বিশিষ্ট যে আলো, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে নিউ নট।
সেই জন্য এটার নাম ওই একই রকম, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন কম্পাঙ্ক বিশিষ্ট যে আলো তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখানে নামগুলো এরকম কেন সেটা একটু বলি। এদের নামগুলো এরকম কেন সেটার কারণটা বলি। দেখো, কারণ হচ্ছে যে এই নিউটন কম্পাঙ্কের আলো পড়লেই কেবলমাত্র ধাতু থেকে ইলেকট্রনগুলো মুক্ত হয়, অর্থাৎ এই কম্পাঙ্কের মাধ্যমেই ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনাটা সূচিত হয়। এই জন্যই এই কম্পাঙ্কের নাম দেওয়া হয়েছে সূচন কম্পাঙ্ক। একইভাবে ওই তরঙ্গ দৈর্ঘ্যের নাম দেওয়া হয়েছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তোমরা এই সূত্রটাকে বক্স করে রাখো, অঙ্ক করার জন্য এই সূত্রটা তোমরা ব্যবহার করবা। আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন আমরা এই সূত্রটা কাজে লাগাবো। আচ্ছা, তাহলে কার্যাপেক্ষক সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা আলোচনা করি যে যদি এমন হয় যে কোনো একটা ধাতুর উপরে এমন একটা আলো পড়লো যার শক্তি কার্যাপেক্ষকের চেয়ে বেশি, তখন কি হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক কার্যাপেক্ষকের মান 10 ইলেকট্রন ভোল্ট। ধরা যাক কার্যাপেক্ষকের মান শক্তির একক, শক্তির ইলেকট্রনগুলোর বেলাতে শক্তির একক আবার ইলেকট্রন ভোল্ট দিয়ে প্রকাশ করা হয়। সাধারণভাবে শক্তির একক হচ্ছে জুল, কিন্তু ইলেকট্রনগুলোর বেলাতে শক্তির পরিমাণ হয় অনেক কম, এই জন্য এদের শক্তির এককে ইলেকট্রন ভোল্ট দিয়ে প্রকাশ করা হয়। তো যেটা বলছিলাম, ধরা যাক কোন একটা ধাতুর বেলাতে কার্যাপেক্ষকের মান হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট, কিন্তু ওই ধাতুর উপরে এমন একটা আলো আপতিত হলো যেই আলোর শক্তির পরিমাণ হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি হবে খেয়াল করে দেখো আমার কথাটা, যে কোন একটা ধাতু যার কার্যাপেক্ষকের মান হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট, কিন্তু ওই ধাতুর উপরে যে আলোটা পড়লো সেই আলোর শক্তির পরিমাণ হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি হবে, এই 15 ইলেকট্রন ভোল্ট যে শক্তি তার মধ্যে থেকে 10 ইলেকট্রন ভোল্ট ওই ধাতুর পরমাণু থেকে ইলেকট্রন গুলোকে মুক্ত করতে ব্যয় হবে। বাদ বাকি যে আরো 5 ইলেকট্রন ভোল্ট থাকবে সেই 5 ইলেকট্রন ভোল্টটা ওই ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হবে। সেই 5 ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই বিষয়টাকে যদি আমরা সমীকরণের সাহায্যে লিখি, সমীকরণের মতন করে লিখি, তাহলে কেমন হয় দেখো। আমি আগের বিষয়গুলো মুছে দিই। তোমরা এই কার্যাপেক্ষকের সমীকরণগুলো লিখেছো তো? জি স্যার। ধরা যাক আপতিত ফোটনের কম্পাঙ্ক হচ্ছে নিউ। তাহলে আপতিত ফোটনের শক্তি সেটা হবে কি এইচ নিউ, কারণ ফোটনের কম্পাঙ্ক যদি নিউ হয় তার শক্তির পরিমাণ এইচ ইন্টু নিউ এরকম হয়। তাহলে আপতিত ফোটনের শক্তি হচ্ছে এইচ নিউ। আর কার্যাপেক্ষক সেটা হলো ডাব্লিউ। তো ডাব্লিউ কোন সূত্র দিয়ে বের করা যায় সেটা তো আমরা আগেই দেখেছি, সেটা আমি এখানে আর লিখছি না। তাহলে খেয়াল করে দেখো, আমরা ধরলাম যে এখানে আপতিত ফোটনের শক্তি এইচ নিউ সেটা হচ্ছে কার্যাপেক্ষকের চেয়ে বেশি, অর্থাৎ যেটা বলেছিলাম এটা হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট আর এটা হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই দুইটার শক্তির যে পার্থক্য, ওই পার্থক্যের পরিমাণ শক্তি ওই ইলেকট্রনটার গতি শক্তিতে রূপান্তরিত হবে, তাই হবে না? হ্যাঁ, তার গতি শক্তিতে রূপান্তরিত হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি এইচ নিউ মাইনাস ডাব্লিউ সমান ইকে, এটা লেখা যায় তাই না? কারণ কি বললাম যে আপতিত ফোটনের শক্তি এবং কার্যাপেক্ষক এদের মধ্যে যে পার্থক্যটা, ওই পার্থক্যের পরিমাণ শক্তি বাদ বাকি যে শক্তিটা সেটাই নির্গত যে ইলেকট্রন তার গতি শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে বলা যায় যে এইচ নিউ মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু ইকে।
এটা বলা যায় তো? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনের গতিশক্তি, এটা হবে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। মানে আমরা এটা থিওরিটিক্যালি হিসাব করছি, কাজেই এই শক্তিটা হবে সর্বোচ্চ গতিশক্তি, মানে এর চেয়ে বেশি গতিশক্তি ইলেকট্রনটা লাভ করতে পারবে না। এই জন্যই এটাকে বলা হচ্ছে ইকে ম্যাক্স, মানে এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তো সমীকরণটাকে আমরা যদি সাজিয়ে লিখি, h নিউ সমান w প্লাস ইকে ম্যাক্স, এটা হলো আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ। এটা হলো আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ। h নিউ অর্থাৎ আপতিত ফোটনের শক্তি সমান ওই ধাতুটার কার্যাপেক্ষক প্লাস নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এটা হচ্ছে আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ। এই সমীকরণটা তোমরা ভালো করে মনে রাখবে। এইখানে আমি দুই একটা বিষয় আরো বলে দিই, সেটা হলো আমরা ইচ্ছা করলে আপতিত ফোটনের শক্তিকে h নিউ অথবা h c বাই ল্যামডা লিখতে পারি না, এভাবে লেখা যায় তো? হ্যাঁ। আচ্ছা, এটাও দেখা যায়, তোমরা এটাও মনে রাখবে। আর ইকে ম্যাক্স যেটা, এটাও আমি পাশে লিখে দিই। ইকে ম্যাক্স অর্থাৎ নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্স, এটা হচ্ছে কি হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি সূত্র তো তোমরা জানোই, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। সেখান থেকে এটা পাওয়া গেছে যে ইকে ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, অর্থাৎ ভি ম্যাক্সটা হচ্ছে ওই নির্গত ইলেকট্রনটার সর্বোচ্চ বেগ, ওই সর্বোচ্চ বেগ থাকলেই তো সর্বোচ্চ গতিশক্তি হবে, এই জন্য সমীকরণটা এরকম। তাহলে এটাও মনে রাখবে, যখন যেটা প্রয়োজন সেটা আমরা এই সমীকরণে ব্যবহার করব। মূল সমীকরণ এটাকে চেঞ্জ করে কিভাবে লেখা যায় সেটা তো দেখলেই। আর ডাব্লিউ এর সমীকরণ দুইটা ছিল, সেটাও তোমরা দেখেছো। আর ইকে ম্যাক্স এটা ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কয়ার, এটাও তোমরা জানো। তাহলে আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণটা হলো এরকম। তো আমি তোমাদেরকে আরো দুই একটা ছবি তার আগে একটা ভিডিও দেখাই। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? না স্যার, দেখতে পাচ্ছ না? আচ্ছা, দাঁড়াও আরেকবার হচ্ছে না। এবার কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে ভিডিওটা ভালো করে খেয়াল করো। While studying emission of electromagnetic waves by spark discharge, he observed that if cathode is irradiated with স্যার আমারটাতে শুধু কথা আসতেছে। spark of high voltage passes through the gap. আয়োজন যে তোমারটাই আসছে? In না 8 স্যার, আমারটা আসেনি। তোমারটা তো আসেনি? further developed না, this শুধু ছবি idea. আসে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, একটা মিনিট খেয়াল When করো। negatively charged zinc plate এবার কি ছবি আসছে? ছবি আসছে। photoelectric effect. এবার দেখতে পাচ্ছ? In 1887, ভিডিও দেখা যাচ্ছে না, শুধু ছবি আসছে। স্যার photoelectric effect. While studying দুজনেই দেখতে পাচ্ছ না? electromagnetic না, ভিডিও দেখা যাচ্ছে না না। স্যার, এমনি কথা আসতেছে। discharge, আচ্ছা, তাহলে কথাটাই শোনো। he observed that কথাটাই if আমি ব্যাখ্যা করছি। cathode is irradiated with ultraviolet radiations, spark of high voltage passes through the gap between the electrodes. In 1888, Hall watches
further developed this idea. He observed that when negatively charged zinc plate with an electroscope is irradiated with ultraviolet light, negative charge on the plate decreased. If neutral plate was used, it became positive, দেখতে পাচ্ছো? and a positive plate more positive. He concluded that under the effect of ultraviolet light, negatively charged particles are emitted by the plate and called them photoelectrons. When light of sufficiently high frequency is made incident on photosensitive surface, it emits photoelectrons which are accelerated towards the positive potential plate, and current of an order of microampere flows through the circuit. For emission of photoelectrons, the frequency of the incident light should be more than certain minimum value called threshold frequency, whose value depends on the type of the metal. For most of the metals, threshold frequency lies in ultraviolet band of electromagnetic spectrum. The alkali metals are most photosensitive and produce photoelectric effect even with ordinary visible light. The last crucial discovery before Einstein's explanation was made in 1902 by Philipp Lenard. He found that electrons are emitted from the metals with range of velocities and maximum kinetic energy, Kmax, of photoelectrons did not depend on the intensity of exciting light. K maximum increases with the increase of frequency. আচ্ছা দেখো, তো এখানে তোমরা তো কথাগুলো শুনলে, এখানে যেটা বলা হয়েছে ওই আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে পরীক্ষা করে দেখানো হয়েছে যে যে কোনো একটা ধাতু থেকে যদি ইলেকট্রন মুক্ত করতে হয় তাহলে সেখানে একটা সর্বনিম্ন শক্তি সম্পন্ন আলো এর উপর ফেলতে হবে, যাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। আমি আগে তোমাদের লিখেছিলাম, এবং সেই কম্পাঙ্কের যে শক্তি সেটাকে বলা হয় কার্যাপেক্ষক। সর্বনিম্ন যে শক্তির প্রভাবে ধাতু থেকে ইলেকট্রনটা মুক্ত হয় সেটাকে বলা হয় কার্যাপেক্ষক, যেটাকে বলা হয় কি কার্যাপেক্ষক। আচ্ছা, তো এখন কার্যাপেক্ষক কি, তারপরে ওই ইলেকট্রনটা মুক্ত হওয়ার পর তার যে গতিশক্তি, তার সর্বোচ্চ গতিশক্তি, এটা ইকে ম্যাক্স, এটা তো আমরা বললাম। আর আপতিত ফোটনের শক্তি সেটা হলো এইচ নিউ। যদি নিউটা হয় আপতিত ফোটনের কম্পাঙ্ক তাহলে এইচ নিউ হচ্ছে আপতিত ফোটনের শক্তি। তারপরে সেখান থেকে আমরা এই সমীকরণটা পাই, আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়ার সমীকরণ। তো এই হলো ফটোতড়িৎক্রিয়ার ঘটনা। তো আমরা এখানে এই ফটোতড়িৎক্রিয়া নিয়ে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো তোমরা প্রথমে আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নটা লিখে নাও, তারপরে আমরা সমাধান করব। ব্যাংকের তো যা কত গেছিলাম নিয়েছি জান চুপ
আম্মু তুমি যাও, আমি বাসায়। মিউট করে রাখো, মিউট করে রাখো। আচ্ছা, প্রশ্নটা দেখে নাও। ঠিক আছে, আমি মুখে বলছি, একবার মুখে বলছি, লিখে নাও। একটি ধাতব পৃষ্ঠের সূচন তরঙ্গ দৈর্ঘ্য 2400 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম কে মিটারে আনতে গেলে কি করতে হয়? 10⁻⁻10 দিয়ে গুণ করলে মিটারে পাওয়া যাবে, সেটা আমরা দেখব। ধাতুর উপর 1600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো। ছোট ছোট আমরা 3টা অঙ্ক করব। 1 নম্বর হচ্ছে ধাতুর কার্যাপেক্ষক কত। 2 নম্বরটা হচ্ছে ধাতুটি থেকে ইলেকট্রন নির্গত হবে কি, এটা আমাদের বলতে হবে যে ইলেকট্রন নির্গত হবে কিনা। 3 নম্বরটা হচ্ছে ইলেকট্রন নির্গত হলে এর সর্বোচ্চ গতিশক্তি কত হবে। তো সবার প্রশ্ন কি তোলা হয়েছে? প্রশ্ন তোলা হলে বলো, আমি অঙ্ক শুরু করি। না স্যার, হয়নি। আচ্ছা, শেষ করো। স্যার 4 নম্বর প্রশ্নটা কি? নির্গত হলে এর নির্গত হবে কি? না 4 নাম্বারটা হলে এর নির্গত হলে এর সর্বোচ্চ গতিশক্তি কত হবে। এর সর্বোচ্চ গতিশক্তি কত হবে? বুঝছো? জি স্যার, শেষ। তাহলে আমি সমাধান করি, নিচেই দেখো। প্রথমে বলা হয়েছে কি ধাতুর কার্যাপেক্ষক কত। কার্যাপেক্ষক W সমান hc বাই ল্যামডা নট, এরকম একটা সূত্র আছে না? জি স্যার। তরঙ্গ দৈর্ঘ্য যখন থাকবে তখন আমরা hc বাই ল্যামডা নট ব্যবহার করব। তো এখানে h 6.63 10⁻⁻34 জুল সেকেন্ড। তারপরে c আলোর বেগ, এটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা নট হচ্ছে 2400 অ্যাংস্ট্রম। এটাকে মিটার নিলে 2400 × 10⁻⁻10 মিটার, মিটারে নিতে হবে। তো মিটারে নেওয়ার নিয়ম কি? অ্যাংস্ট্রম থেকে 10⁻⁻10 দিয়ে গুণ করতে হবে। 10 to the power তাহলে 10 to the এখন দেখো, সুতরাং W hc বাই ল্যামডা নট। একজন ক্যালকুলেটরে দ্রুত ক্যালকুলেশন করে ফেলবা, আমি মানগুলো বসাচ্ছি। দ্রুত ক্যালকুলেশন করে ফেলবা। তাহলে দেখো তো কত আসে। করেছো? কি করতেছি?
Sir, 8.28 into 10 to the power inverse inverse 19. হ্যাঁ, কত সংখ্যাটা আবার বলো? 8.287 into 10 to the power -19 জুল। 10 to the power -19 যদি আমরা সরাসরি করি এককটা জুল আসবে। আমরা ইচ্ছা করে ইলেকট্রন ভোল্টে দিতে পারি, এখানে দরকার নেই, আমরা জুলেই রাখলাম। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার উত্তর। এবার 2 নাম্বারটা দেখো। তোমাদের প্রশ্ন তো তোলা হয়েছে, আমি উপর দিকটা মুছে দিই। স্যার মুছে দেন। তো ফার্স্টে আমরা আপতিত ফোটনের শক্তি বের করি। আচ্ছা, এই ক্যালকুলেশনটা দ্রুত করে ফেলো তো, কত আসে? কত এসেছে? দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো। স্যার 1. হ্যালো, হ্যাঁ বলো। 1.243 হ্যাঁ ইনটু 10 টু দ্য পাওয়ার 125 গুণ 10 ইনভার্স 17 17 জুল। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে কে একজন বলো তো, আপতিত ফোটনের শক্তি হচ্ছে এটা আর কার্যাপেক্ষক হচ্ছে এটা। তাহলে এখন বলো তো, এই দুইটা তুলনা করে আমরা বলতে পারি কি যে এখানে ফটোপ্রতিক্রিয়া ঘটবে নাকি ঘটবে না, কেউ বলতে পারবা? স্যার এটা বেশি। স্যার আরেকবার বলেন। আপতিত ফোটনের শক্তি হচ্ছে এটা আর কার্যাপেক্ষক হচ্ছে এটা। এখন এই দুইটা তুলনা করে বলো তো ফটোপ্রতিক্রিয়া ঘটবে নাকি ঘটবে না? ঘটবে। ঘটবে। কিভাবে বুঝলা বলো তো? স্যার কাজের পেক্ষকটা তো একটু বেশি। কার্যাপেক্ষক চাইতে এটা আপতিত একটু বেশি। শক্তিটা বেশি। -17 মানে এটা বেশি, -19 মানে কম। তাহলে আপতিত ফোটনের শক্তি যেহেতু বেশি, কাজেই এখানে ফটোপ্রতিক্রিয়া ঘটবে, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আচ্ছা আমরা দেখেছিলাম যে নির্গত ইলেকট্রনের গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি, এটার সূত্র কি? EK max EK max equal to h mu half mv h mu minus w. হ্যাঁ, h mu এর মানটা আমরা বের করেছি। আর w এর মান কত ছিল বলো তো?
8.287 into 10 to the power inverse 19. 8.287 8.287 এটা বিয়োগ করতে into কত 10 আসে? 19. বিয়োগ করে ফেলো